শিমুল ফুল সমাপ্তি পর্ব। লেখনীতে জাকিয়া সুলতানা ঝুমুর। পুষ্পর পেটে বাবু আসার পর থেকেই যে বমি শুরু হয়েছে, এই 9 মাস ভরা পেট নিয়েও গড়গড়িয়ে বমি করে। রোকসানা রাবেয়া গ্রামে নিয়ে যেতে চাইলেও যেতে চায় না। তার মনে হয় গ্রামে গেলে শান্তির পরিবর্তে অশান্তি বেশি লাগে। শিমুল ছাড়া একদণ্ড শান্তি লাগে না তার। আর শান্তি লাগবে না বলেই তো যেতে চায় না সে। পুষ্প মাঝে মাঝে ভাবে, কোনো পুণ্যের মূল্যে আল্লাহ শিমুলকে তার হাজবেন্ড হিসেবে তার ছোট্ট জীবনে দিয়েছিল, যে কিনা নিজের সুখের আগে পুষ্পের ভালোটা খেয়াল রাখে। হ্যাঁ, শিমুল কথা রেখেছে। শত কষ্টের পরেও সে তার পুষ্পকে তার রাজ্যের রানী করে রেখেছে। ছোট ছোট আবদার, রাগ, অভিমান সব ভালোবাসায় ভুলিয়ে দিয়েছে। এই তো, এতেই পুষ্প খুশি। শিমুলের প্রশস্ত বুকে যখন মাথাটা রাখে, তখন তার মনে হয় এটা তার সিংহাসন। এই সিংহাসনে বসলেই সে তার রাজ্যের সুখ উপভোগ করতে পারে। পুষ্পর মনে হয় শিমুলের শ্যামল বুকে জাদু আছে, যা তাকে শান্তি দেয়। শুধু শান্তি বললে ভুল হবে। তার মনে হয় এটা সুখের পাহাড়, যেখানে নিজের সব অশান্তি নিয়ে হাজির হলো একবার জড়িয়ে ধরলেই সব অশান্তি মুহূর্তে যেন শান্তিতে পরিণত হয়। আর কেউ বলতে পারবে না প্রিয় মানুষের বুকে কি আছে। আল্লাহর একটি নিয়ামত। কেন এত সুখের হাতছানি ওই বুকে? শিমুলকে ছেড়ে গ্রামে গেলে পুষ্প ভালো থাকবে না, সেটা সে জানে। তার যে শিমুলকে ছাড়া ভালো লাগে না, না, শিমুলকে ছেড়ে গ্রামে যাওয়ার কথা পুষ্প কল্পনা করতে পারে না। তাছাড়া এখানে তো তার কোনো কষ্ট হচ্ছে না। শিমুল তার কত যত্ন নেয়, তাহলে সে কেন যাবে? এত ভালোবাসা, এত যত্ন পুষ্পের কপালে সইবে তো? আগে সবাই বলতো তার বরের বয়স বেশি। দুজনে আগে অনেক ব্যবধানে সংসার সামলে নিতে কষ্ট হবে, কিন্তু পুষ্পর মনে হয় না তা। ভালোবাসা থাকলে বয়স কোনো ব্যাপার না। ভালোবাসা মাত্র একটা সংখ্যা, বয়স মাত্র একটা সংখ্যা। ভালোবাসা এই সংখ্যা মানে না। তার শিমুল বুঝদার, বিচক্ষণ ও যত্নশীল একজন মানুষ। শিমুল বেড সাইডের সুইচে লাইট জ্বালিয়ে উঠে বসে। পুষ্প বসে থাকতে দেখে বলল, কি হয়েছে? ব্যথা হচ্ছে পুষ্প? পুষ্প ব্যথায় ফুপিয়ে ওঠে। বসা অবস্থায় এক হাতে পিঠ, আরেক হাতে বুক ধরে কাঁদছে। শিমুলের প্রশ্নের মাথা ঝাঁকায়। শিমুল বিছানা থেকে নেমে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ভুলেজেল নামে আয়েনমেন্ট তাকে নিয়ে আবার বিছানার দিকে আসে। পুষ্পের প্রেগনেন্সি 6 মাস থেকেই তার বুকে ব্যথা ওঠে, পিঠে ব্যথা হয়। ব্যথাটা বেশিরভাগ হয় রাতে। ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার ওষুধ হিসেবে এই জেলটা দেয়। জেলটা দিলে কিছুটা সময় আরাম পাওয়া যায়। পুষ্পর অসুস্থতায় শিমুল ব্যথিত হয়। এই যে প্রথম মাস থেকেই অসুস্থ, এই ব্যাপারটা শিমুলের অপরাধী করে তুলেছে। বারবার মনে হয় মেয়েটার একটু বড় হলে অথবা শিমুল আর একটু সাবধান থাকলে এতটা হতো না। পুষ্প সারাদিন বমি করে। ভরা পেট নিয়ে বমি করতে খুব কষ্ট হয় তার। কিভাবে যেন পাখির মনের খবর শিমুল বুঝে যায়। মেয়েটা আজকাল বেশি ঘন ঘন রাগ অভিমান কর। 19-20 হলে গাল ফুলিয়ে বারান্দায় চলে যায়। আদরে ভালোবাসায় মিষ্টি করে ফুসিয়ে অভিমান ভাঙাতে হয় শিমুলের। শিমুল বিরক্ত হয় না, বরং প্রিয়তমার রাগে নিজেকে জলের মতো ছিটিয়ে দেয়। পুষ্প বেশিক্ষণ ডাক করে থাকে না। পুষ্প পাগলামি দেখে হাসে। বাবু পেটে আসার পর থেকে পুষ্প টমেটোর মতো গোলুমালু হয়ে গেছে। চেহারায় আলাদা একটি স্নিগ্ধতা এসেছে। সারাক্ষণ তার চোখে পুষ্পর মিষ্টি মুখ ভরসা দাঁড়িয়ে হাত রাখে। তার আদরে বিশুদ্ধ ভালোবাসার ছোঁয়ায় চোখ ভেসে ওঠে সব আগের মুহূর্তগুলো। এই নারীকে ফেলে কি অন্য নারীকে ডুব দেওয়া সম্ভব না? শিমুল একজনই আসক্ত থাকতে চায়। এই নারীর মাঝে বাকি জীবন কাটাতে চায়। কয়েক নারীর প্রেমে পড়া তো খুব সহজ, কিন্তু এক নারীতে আসক্ত থাকতে পারে কয়জন? এই নারীর গ্রানে সর্বদা উজাড় করে নিজেকে মুক্ত পাখির মতো খোলা আকাশে ওড়াতে চায়। সে আস্তে করে পুষ্পর পিঠে মালিশ করে দেয়। পুষ্প শিমুলের পানে চেয়ে শুয়ে রয়েছে। হঠাৎ পুষ্প শিমুলের হাত টেনে তাকে বুকে ওঠা পেটের উপর রাখে। কিছুক্ষণ পর শিমুল বলে, এটা তার হাত নাকি পা? পুষ্পর মুখে রাজ্যের জয় হাসি আহ্লাদি গলায় বলে, জানি না। শিমুল পেটে হাত বুলিয়ে দেয়। পা বোধহয়। দেখো না কিভাবে ধাক্কা দিচ্ছে, উঁচু করে ফেলেছে। বাবু যখন নড়ে আমার কি শান্তি লাগে। শিমুল পুষ্পের হাসি মুখের দিকে তাকিয়ে থাকে। সে শুনেছিল প্রত্যেকটি মায়ের জন্য মাতৃত্বের সময়টা আনন্দদায়ক। এই কথাটা পুষ্পর দেখে সচক্ষে প্রমাণ পাচ্ছে সে।
ব্যথা করে না এভাবে লাথি দিচ্ছে? মুহূর্তে পুষ্প কাঁদো কাঁদো গলায় বলল, ঘরে। শিমুল অপরাধে আবার গাঢ় হয়, মন খারাপ করে বলে, তোমার কষ্ট আমার ভালো লাগে না। আর যেন কয়দিন? 9 মাসের পর থেকে যে কোনো সময় ডেলিভারি হতে পারে। শিমুল চিন্তিত দেখায়, আমি তো বাসায় থাকি না, তখন কিছু হলে ফোন করে জানিয়ে দিব। ধরো তার সুযোগ পেলে না। আরে পাবো। শিমুল পুষ্পকে জড়িয়ে ধরে শুয়ে থাকে, আমার কাছে দিয়ে আসি। কোনো সময় কোন বিপদ হয় বলা যায় না, একা বাসায় রাখার ভরসা পাচ্ছি না। তোমায় বাসায় একা রেখে আমি শান্তি পাই না। পুষ্প শিমুলকে আঁকড়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলে, আমি যাব না। পুষ্প কাঁদো কাঁদো গলায় শুনে শিমুল হতবাক, আরে কাঁদো কেন? তোমার ভালোর জন্যই তো বলছি। আমার সব ভালো হচ্ছে তুমি, তোমাকে ছেড়ে আমি যাব না। শিমুল ফিক করে হেসে দেয়, পুষ্পের মাথায় হাত বুলিয়ে বলে, আচ্ছা আমাকে ছেড়ে যেতে হবে না, আচ্ছা ঘুমাও। পুষ্প খানিক ভেবে বলল, আমাকে নতুন বই এনে দিও তো। শিমুল অবাক হয়ে বলল, সবগুলো পড়ে শেষ করে ফেলেছ? পুষ্প মুচকি হাসে, হ্যাঁ। আচ্ছা। গ্রাম থেকে আসার পর থেকে পুষ্পের লেখাপড়া বেশ মনোযোগী। ভার্সিটির পড়া শেষ করেই অন্যান্য বইয়ের প্রতিও বেশ ঝোঁক। অসুস্থ শরীর নিয়ে সারাক্ষণ পড়ে। শিমুল কয়েকবার বারণ করেছে এত চাপ নেওয়ার জন্য না। প্রত্যুত্তরে পুষ্প হেসে হেসে বলেছে, শিমুলের মান ডাকতে হবে। সেদিন পেশ করার কথা যে পুষ্পের মনে এভাবে গেঁথে যাবে সেটা কে জানতো? থাক পড়ুক। শিমুল বই এনে দেয় আর পুষ্প পড়ে। তার মনে হয় যেন হাজারো স্বপ্নের রেশ, যে কোনো মূল্যেই হোক পূরণ করা চাই। শিমুল চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। কয়েকদিন পর পুষ্পকে গ্রামে পাঠানোর ব্যবস্থা করা হয়। সিদ্ধান্ত হয় মিজান শেখ আর রোকসানা এসে পুষ্পকে গ্রামে নিয়ে যাবে। রোকসানা এই কথা প্রথম থেকে বাবু হওয়ার সময় মেয়েরা মায়ের বাড়িতেই থাকে, সেই হিসেবে পুষ্পকে তাদের কাছে রাখা উচিত। পুষ্প চোখের পানি মুছতে মুছতে নিজের প্রয়োজনীয় জিনিস ব্যাগে গোছাচ্ছে। শিমুল বসে বসে সবটাই পর্যবেক্ষণ করছে। হঠাৎ পুষ্প ফুলে উঠে বলল, আমাকে তাড়াতে এত তাড়া? হ্যাঁ, মরে গেলে বুঝবা আমি কি ছিলাম। শিমুলেরও খারাপ লাগে। তার ভার্সিটির ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছে। কোনো দিন বাসায় আসতে রাত হয়। পুষ্পের সাথে থাকার মতো তো কেউ নেই। এই অবস্থায় কোনো দুর্ঘটনা ঘটে গেলে শিমুল অসহায়ের মতো চেয়ে আছে। তার শাশুড়ির সাথে কথা বলে পুষ্পকে নিতে ওনাদের ঢাকায় এনেছেন। পুষ্পের কথায় বুকটা কেঁপে ওঠে। বলে, কি এই মেয়ে? সে উঠে এসে পুষ্পের হাতটা ধরে নিজের দিকে তাকায়। তোমাকে তাড়াবো কেন? তুমি আমার কলিজা। কলিজা কি কেউ তাড়ায়? শিমুলের কথায় পুষ্পের মনটা কেঁদে ওঠে, অন্তত বিবশ হয়। এই দুনিয়ায় মানুষ তার আদরে আল্লাদের কথা চেয়ে পুষ্প কি থাকতে পারে? শিমুলের আদরে কথায় তার মনটা আদরে গলে যায়। ড্যাব ড্যাব করে তাকিয়ে বলে, তাহলে গ্রামে যেতে দিও না, তোমার কাছে ছাড়া আমি মরে যাব। শিমুল পুষ্পের ঠোঁটে ভাজে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। পুষ্পের নাকের সাথে নিজের নাক হালকা করে ঠেকিয়ে বলে, মরার কথা বলবে না। তুমি মরলে তোমার শিমুলকে ভালোবাসবে কে? পুষ্প শিমুলের গলা আঁকড়ে ধরে, ফুসফুস করে শ্বাস ছেড়ে বলল, আমার ব্যথা শুরু হলেই তুমি চলে যাবে। মনে থাকবে? থাকবে। ঠিক মতো খাবার খাবে, আমাকে মেসেজ করে আদরে কথা বলবে। এসব আদরের কথা শুনলে আমার মন ভালো থাকে। পুষ্প নিচের ভালো লাগা খারাপ লাগা খুব সহজে প্রকাশ করতে পারে। শিমুলের থেকে আদায় করেও নিতে জানে। তার কথা শুনে শিমুল গাল ভরে হাসে। আচ্ছা। পুষ্প মুগ্ধ চোখে শিমুলকে দেখে। ছেলেটা দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে না? এত সুন্দর করে হাসতে হবে কেন? শিমুল কি তাকে সারা ভার্সিটির সবার সাথে এমন করে হাসে? পুষ্পের মুখটা ছোট হয়ে যায়। আমি না থাকলে অন্য কোনো মেয়ে কে আবার পছন্দ করে ফেলবে না তো? শিমুল ভুরু কুঁচকে পুষ্পের দিকে তাকায়। বলে, কি এই মেয়ে? শিমুলকে এত সস্তা? বউ না থাকলে অন্যদিকে চোখ দেবার মতো ছেলে সে। তারপরেও তো সন্দেহ। আবার হাওয়ার গলায় বলল, এত সন্দেহ? আল্লাহ। শিমুল কুচকো ভুরু দিকে তাকিয়ে পুষ্প নিভে যায়। শিমুলের গলা গা ঘেঁষে দাঁড়ায়। সন্দেহ না, এটা ভয়। তোমাকে নিয়ে আমার খুব ভয় হয়। কেন? যদি তুমি অন্য কাউকে আমার থেকে সরিয়ে নেয়। আর ভাবতেও ভয়ে গলা শুকিয়ে আসে আমার। শিমুল তৃষ্ণ ভরা গলায় হাসে। প্রিয়তমার চোখে হারানোর ভয় দেখার মজা আলাদা। এই ভয়টা দেখলে সব প্রেমিক পুরুষ নিজেকে সুখী ভাবে। আমি তোমার, আমার সবটা তোমার। অন্য কেউ চাইলেও কি তাকে ভালোবাসা যাবে? আমার একটা পুষ্প আছে, সুতরাং এসব ভেবে
চিন্তা বাড়িও না। পুষ্প কিছু বলে না, শূন্য চোখে শিমুলের দিকে তাকিয়ে থাকে। শিমুল পুষ্পের কপালে চুমু খায়। পুষ্পর মন খারাপ তার গায়ে লাগছে, তাই তো মন ভালো করতে আহ্লাদি গলায় বলল, খুব ভালোবাসি সোনা, তোমাকে অনেক মিস করব। যেদিন ফিরে আসবে সেদিন সব জমানো ভালোবাসা উজাড় করে দিব, প্রমিস। আহ্লাদি গলা শুনে পুষ্প গলে যায়। শিমুলের খোঁচা খোঁচা দাড়িতে নিজের মোলায়েম গাল ঘষে বলে, আমিও খুব মিস করব। সুইটি সংসারটি টেকেনি। মায়ের আর নানির কুদালে সংসার ভেঙে গেছে। প্রথম হাজব্যান্ড ভালো হলেও পরে আস্তে আস্তে তার মা বাবার পক্ষে কথা বলতে শুরু করে। আসলে ছেলেরা শিক্ষিত, তো একটু দেরি হলে স্ত্রী অপরাধ ধরেছে। প্রথমে নারীতে ডুবলেও পরবর্তীতে বাবা মায়ের সাথে অন্যায়টা চোখে পড়েছে। সুইটিকে বোঝানোর চেষ্টা করেছে, ভালো হওয়ার কথা বলেছে, কিন্তু সুইটি আর তার মা আর নানির তালে নেচেছে। স্বামী, শ্বশুর, শাশুড়ি কারো কথা শোনেনি। নিজের মর্জি মাফিক চলতে গিয়ে সব গুলিয়ে ফেলেছে। উগ্র ব্যবহারে ধৈর্য সীমা অতিক্রম করেছিল সুইটি। সুইটি হয়তো ভুলে গিয়েছিল স্বামী বাড়ির কথা বাপের কানে গেলে, বাপের বাড়ির কথা স্বামীর বাড়িতে বললে মঙ্গলের পরিবর্তে অমঙ্গল বেশি হয়। মায়ের কথা মতো স্বামীর বাড়িতে চলে কত মেয়ে সংসার ভেঙেছে, তা কি আর এই মেয়ে জানতো? সে এখন বাবার বাড়িতেই থাকে। ইদানিং আসমা তার সাথে কেমন ব্যবহার করে। সুইটি তর্ক করলে মা মেয়ের ঝগড়া বাঁধে। আসমা কথায় কথায় সুইটিকে অপায়া, ডিভোর্সি, নষ্ট মেয়ে ইত্যাদি বলে গালি দেয়। সুইটি তার মায়ের কথায় অবাক হয়। এই মায়ের কথা মতোই চলে তার সংসার ভাঙলো, আর এখন আসমাই তাকে এমন বলে। দুঃখে কষ্টে তার ইচ্ছে করে কোথাও চলে যেতে। পুষ্পের আজকে 15 দিন হতে চললো গ্রামে এসেছে। আজকে তার মনটা বেশ খারাপ। শিমুলকে কয়েকবার ফোন করেছে, কিন্তু শিমুল ব্যস্ত। পুষ্প শিমুলকে শেষে একটা মেসেজ পাঠায়, আমি তোমায় খুব মিস করছি, আমার অন্তর না ছুঁয়ে দেখলে টের পাবে না। তুমি কি আমার অন্তর ছুঁয়ে দেখতে চাও? শিমুল রাতে ফ্রি হয়, রিকশায় বসে মোবাইল হাতে নেয়। সারাদিন পুষ্পকে সময় দেওয়া হয়নি। মেসেজ পড়ে মুচকি আসে। পাখির মন খারাপে ভার নিতে ইচ্ছে করে। পুষ্পের নাম্বারে ডায়াল করে, কিন্তু ফোন রিসিভ হয় না। শিমুল ভাবে সারাদিন ব্যস্ততায় দেখানোয় হয়তো বা রাগ করেছে, কিন্তু ব্যস্ততা দেখাবে আর রাগ করবে। কিন্তু তখনই মিজান শেখের থেকে ফোন পেয়ে শিমুল সারা শরীর যেন ঠান্ডা শিহরণ বয়ে যায়। শিমুল ফোন কানে নিয়ে হাউমাউ করে কান্না শুনে। ওনার কান্না শুনে শিমুল প্রথম থেকেই কথা মনে পড়তেই, পুষ্প ঠিক আছে তো? সে ব্যস্ত গলায় বলল, আব্বা পুষ্প ঠিক আছে। মিজান শেখ আহাজারি করে বলল, পুষ্পকে পাওয়া যাচ্ছে না শিমুল, 4 ঘন্টা ধরে খুঁজে পাচ্ছি না। শিমুলের বুকটা শূন্য হয়ে যায়, গলা ধরে আসে, জোরে জোরে বলে, আমাকে এতক্ষণে জানাচ্ছেন? আগে জানানোর দরকার ছিল না? আমরা ভেবেছিলাম আশেপাশে কোথাও আছে, কিন্তু মাগরিবের আজান দিয়ে দিয়েছে, 2 ঘন্টা হয়ে গেছে, আশেপাশে কোথাও পাচ্ছি না। আমি আসছি। শিমুল ফোনটা কান থেকে সরিয়ে হাতের মুঠো করে রিকশাওয়ালাকে বাস স্টেশনের দিকে যেতে বলে। তার বুকের ভেতর উথাল পাতাল হচ্ছে, অসহনীয় যন্ত্রণায় চোখ বন্ধ হয়ে আসছে, চোখ ভরে পানি আসতে চাইছে। পুষ্পের মায়াভরি মুখটা চোখের সামনে ভেসে উঠছে বারবার করে, আমাকে তাড়ানোর এত তাড়া? হ্যাঁ, আমি মরে গেলে বুঝবা আমি কি ছিলাম। রিকশায় বসে শিমুল কেঁদে দেয়। পুষ্পকে হারালে শিমুল মরে যাবে। মেয়েটা যে তার কলিজা ছিল, ভাবতেই যেন শিমুলের 2 চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। বিপদে পড়লে দুনিয়ার সব খারাপ চিন্তা মাথায় এসে আঘাত করে। হারিয়ে ফেলার ভয়টা মনকে কুঁকড়ে নেয়। নিঃশ্বাস নেওয়াই যেন দুর্বিষহ হয়ে ওঠে। মেয়েটাকে হারালে সে বাঁচবে না। না না, তার পাখি সে হারাতে পারে না। কিছু হবে না, আল্লাহ ভরসা। কিন্তু পর মুহূর্তে আবার মনে আঘাত করে কেউ। পুষ্পকে মেরে ফেলেনি তো? আর কি শেষ দেখা হবে না? শিমুল দাঁতে দিয়ে ঠোঁট চেপে ধরে। বিপদের সময় রাস্তা যেন ফুরায় না। রিকশায় বসে শিমুল অস্থির হয়ে আছে। সে রিকশাওয়ালাকে তাড়া দেয় তাড়াতাড়ি স্টেশনে যেতে। শিমুল এখন এমন অনুভূতি অনুভব হচ্ছে, তার মনে হচ্ছে বুকের গহীনে কেউ করাত দিয়ে খসখস করে তাজা রক্ত টেনে বের করছে কলিজার। মোবাইল দিয়ে প্রয়োজনে কয়েকজনের কাছে ফোন দেয়, পলাশকে জানায়। যখন রিকশা বাস স্ট্যান্ডে পৌঁছায় তখন রাত 9:30 বাজে। শিমুলের বুকে তখন উথাল পাতাল সাগরের ঢেউ। সেই ঢেউয়ের তলে পানির ছিটেফোঁটা সামান্য পরিমাণ চোখের গনিশ বেয়েও নেমে পড়ে। হন্তদন্ত হয়ে কাউন্টারে গিয়ে টিকিট নেই। ভাগ্য ভালো বিধায় এখনই রানিং হবে এমন একটা বাসের টিকিট পায়। দ্রুত ছুটে গেল বাসে। বাস মাত্রই রওনা হচ্ছে। শিমুল দৌড়ে বাসে উঠতে যাবে, তখনই ঠিক
কুমিল্লা থেকে আসা তৃষা এক্সপ্রেস এসে হেলে দুলে নেমে শিমুলের প্রাণ ভ্রমরা। হলুদ মিশেলে রঙে ভোলা জামা পরিহিত মেয়েটিকে চিনতে শিমুলের 1 সেকেন্ড লাগলো না। পুষ্প এখনো শিমুলকে দেখেনি, তাই তো এদিক সেদিক বোকা বোকা চোখে তাকাচ্ছে। শিমুল বাস ছেড়ে পুষ্পের দিকে ছুটলো, অতি যত্নে আঁকড়ে ধরে রাখা হাতে টিকিট অবহেলায় ছিটকে পড়লো রাস্তায়। শিমুল কিছু না বলে ছুটে গিয়ে আলতো করে পুষ্পকে জড়িয়ে ধরে। এতক্ষণ জমিয়ে রাখা কান্না হুড় হুড় করে শক্ত সমস্ত শরীর কাঁপিয়ে দেয়। পাগলের মতো পুষ্পের কপালে চুমু এঁকে দেয়। তার গলা আটকে আসছে, কথা বলতে বড় কষ্ট হচ্ছে। পুষ্প ভয়ে জড়সড় হয়ে গেছে। শিমুলের পরিস্থিতি আর উপস্থিতি সে মোটেও আশা করেনি। আজকে বিকালে প্রচণ্ড মিস করছিল বিধায় সে একাই চলে এসেছে। সে জানে এটা অন্যায়, শুধু অন্যায় না, বড়সড় খারাপ কাজ করে ফেলেছে সে। তবুও প্রিয় পুরুষটাকে দেখার কথা সে ছাড়তে পারেনি। শিমুলের সান্নিধ্য পেতে সে কাঙ্গাল। মা বাবাকে বললে এই মুহূর্তে কখনোই আসতে দিবে না, বরং আরো উল্টাপাল্টা বুঝিয়ে দেবে। তাই পুষ্প সিদ্ধান্ত নিয়েছিল বাস উঠে বাড়ি ফিরে ফোন করে জানিয়ে দেবে। কিন্তু সমস্যা হলো বাস উঠে খেয়াল হলো ফোনে চার্জ শূন্য, মোবাইল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। তারপরে পুষ্প ভেবেছে ঢাকা যেতে মাত্র 3 ঘন্টা লাগবে, ঝটপট পৌঁছে বাসায় যেতে পারলেই হবে। কিন্তু ভাগ্যক্রমে আজকেই দাউদকান্দি ব্রিজে প্রচণ্ড জ্যাম ছিল, তাই তো এত দেরি হলো। এত রাতে হয়ে গেছে আর মোবাইলে কাউকে জানাতে পারেনি। তার আব্বা নিশ্চয়ই এতক্ষণে শিমুলের কাছে খবর পৌঁছে দিয়েছে, সে বিষয়ে সন্দেহ নেই। হয়তো বাসের বসেই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছিল। শিমুল যে তার কতটা ভালোবাসে, তাকে নিয়ে কতটা ভাবে সে বুঝতে পারে। তার লাপাত্তা খবর শুনে শিমুলের একই অবস্থা। ভেবের পুষ্পের গলা শুকিয়ে আসছে। বাস স্ট্যান্ডে এসে শিমুলকে পেয়ে পুষ্প হতভাগ, চোখ পিটপিট করে শিমুলের আদর নেয়। শিমুলের মাথায় রাগ উঠে আছে। এই অবস্থায় ঢাকা আসতে হবে? শিমুল তো যেত, এটা বাড়াবাড়ি না? যদি কিছু হয়ে যেত? সে পুষ্পের দিকে তাকায়। মাথা খারাপ? পুষ্প শিমুলের রাগী মুখের দিকে তাকিয়ে ভয় পেল, তা প্রকাশ করলো না। তার মিষ্টি হাসি দিয়ে বলে, তোমাকে মিস করছিলাম। শিমুল পুষ্পের হাসি মুখের দিকে তাকিয়ে বলে, মেয়েটা পাগল, যদি কিছু হয়ে যেত তাহলে? এই হাসিটা কিভাবে দেখতো? শিমুল পুষ্পের কপালে চুমু খায়। যদি কিছু হয়ে যেত? শিমুলের আদর পেয়ে পুষ্প শিমুলের গা ঘেঁষে দাঁড়ায়, ঠোঁট উল্টে বলে, হয়নি তো। শিমুল হাত দিয়ে পুষ্পকে আঁকড়ে ধরে। যদি হয়ে যেত? এমন পাগলামি কেউ করে? বাবুর কথা ভাবলে না? পুষ্প অপরাধী চোখে তাকায়। গাড়িতে বসে পুষ্পের হাত ঠান্ডা হয়ে আসছিল। শিমুল হাত টেনে তার হাতের মুঠোয় নেয়। আমার দম আটকে আসছিল পুষ্প কিছু না বলে শিমুলের দিকে তাকায়। শিমুল বলল, এত বকা দিতে ইচ্ছে করছে, বেয়াদব একটা। পুষ্প হেসে বলল, দাও বকা, আমি বকা পাত্তা দেই? আস্তা বেয়াদব, কিভাবে যে এই পাগলকে ভালোবাসলাম আল্লাহ জানে। পুষ্প মাথা দুলিয়ে বলল, সরি জামাই, আরেকটু হলেই তো কুমিল্লার বাসে উঠে যাচ্ছিলাম, তখন কি হতো? ওঠোনি তো। উঠে গেলে একা কই যেতে? আর ফোন কই? ফোন করলেই হতো, সবার টেনশন করছে তো। পুষ্প মাথা নিচু করে বলল, ফোনে চার্জ নেই, তাই বন্ধ হয়ে গেছে। শিমুল অদ্ভুত চোখে পুষ্পকে দেখে। এটা কি রে ভাই, আজব মানুষ। তোমার ওই বউ? শিমুল বাড়িতে ফোন করে জানিয়ে দেয়। সবাই শুনে হতবাক। পুষ্প যে এমন একটা কাজ করবে এটা কেউ ভাবেইনি। পুষ্প কাচুমাচু করছে। 8 ঘন্টা আগে থেকেই তার হালকা ব্যথা শুরু হয়ে গেছে, কিন্তু একটা ফলস পেন নাকি ডেলিভারি পেন এটা সে বুঝতে পারছে না। বাসে যে খুব ভয় পেয়ে গেছিল, একা একা এত রাতে জানি, তাছাড়াও সময় ঘনিয়ে এসেছে। এখন এই মুহূর্তে কিছু হলে এই ভয়টা পুষ্পেও ব্যাকুল হলো। তার আর শিমুল প্রথম ভালোবাসার ফল। তখন পুষ্পের মনে হচ্ছিল এত রাতে আসা ভুল হয়ে গেছে। নিজের আবেগকে এতটা প্রশ্রয় দেওয়া পাগলামি বই আর কিছু না। শিমুল পুষ্পর খেয়াল রাখছিল। ভারী শরীর নিয়ে এতটা পথ জার্নি করে এসেছে, খারাপ লাগছে কিনা বোঝার চেষ্টা করছে। পুষ্প ফ্যাকাশে মুখের দিকে তাকাতেই বলল, কি খারাপ লাগছে? ওই পুষ্প শিমুলকে সত্যিটা বলে, পেটে পেন করছে। আর 6 দিন পরে পুষ্পের ডেলিভারি ডেট। শিমুল চিন্তিত গলায় বলে, কতক্ষণ ধরে? 8 ঘন্টা। শিমুল বিস্ফোরিত চোখে পুষ্পের দিকে তাকিয়ে আছে। পাগল নাকি এতক্ষণ বলে না কেন? বেশি ব্যথা? 1 মিনিট ধরে 1 মিনিট পরে হচ্ছে। বাবু মুভমেন্ট ঠিক আছে? বেশি ছটফট করছে। শিমুল সিদ্ধান্ত নেয় মেডিকেল থেকে ডাক্তার দেখিয়ে নেবে। মা যেই পাগলামি করে বাচ্চা দেখা যাবে পাগলামি করে আগে ভাগে দুনিয়ায় চলে আসছে। তখনই পুষ্প
বাঁকা হয়ে রাস্তায় বসে পড়ে, পেটে হাত দিয়ে ফসফস করে শ্বাস ছাড়ে। শিমুল ভয় পেয়ে যায়। কি হলো, বেশি খারাপ লাগছে? বেশি ব্যথা হচ্ছে, খুব বেশি। শিমুল হাতের কাছে একটি সিএনজি দেখে পুষ্পকে নিয়ে উঠে বসে। পুষ্প ওই ধমধম ব্যথায় এই নেই। হাসপাতালে যাওয়ার পরে ডাক্তাররা বলল এটা ডেলিভারি পেন। শিমুল বাড়িতে ফোন করে পুষ্পের অবস্থা জানায়। পুষ্পের আব্বা মা আর শিমুলের আম্মা তখনই রওনা দেয়। শিমুল ডাক্তারের কথা মতো পুষ্পকে নিয়ে করিডোরে হাঁটা রং চা খেতে দেয়। এভাবে কেটে যায় 4 ঘন্টা। গ্রাম থেকে সবাই তখন এসে পৌঁছায়। রাত তখন 2টা। পুষ্পর তখন প্রচণ্ড ব্যথায় ছটফট করছে। পুষ্পর ব্যথায় ছটফটানিতে শিমুল ঘাবড়ে যায়। পুষ্পের কষ্ট হয়, তার সয় না। পুষ্প হাত ধরে ভরসা দেয়। আজকের ঘোড়া পাগলামি রোকসানার ইচ্ছা করছে পুষ্পকে বকা দিতে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বকা মুখে আসছে না। মেয়েটার ছটফটানি তার খুব খারাপ লাগছে। ডাক্তার এসে চেক আপ করে জানায় পুষ্পের নর্মাল ডেলিভারি হতে সময় লাগবে। পুষ্প জানায় সে তৈরি। ফুলের মতো নরম কোমল মেয়েটির সহ্য ক্ষমতা দেখে শিমুল অবাক হয়। পুষ্প চিৎকারে তার চোখের পানি জমেছে। আবার আড়ালে গিয়ে সে চোখের পানি মুছে। মা হওয়ার এত কষ্ট একটা মেয়ে সহ্য করতে পারে, তা এই কষ্ট না দেখলে কোনো পুরুষ বুঝতে পারতো না। শিমুলের ফুল প্রচণ্ড ব্যথা নিয়ে সারা রাত কাটিয়ে দেয়। ভোরের নতুন আলোয় পুষ্পকে মায়ের স্বাদ গ্রহণ করিয়ে পৃথিবীর বুকে ফুটফুটে ছেলে সন্তান। দুনিয়ার আলো চোখে লাগতে কিনা চিৎকার দিয়ে ওঠে। নিজের ভালো থাকা জানান দেয়। চোখে পানি নিয়ে চোখ বন্ধ করে পুষ্প কান্না তার কান ভরে ওঠে। আহা, কি চির সুখ! শিমুল রুমের বাইরে দাঁড়িয়ে বাবুর কান্নাটা শোনে। তার হাত পা তিত্তির করে কেঁপে ওঠে। বাবা হওয়ার সুখ জানান দেয়। সাথে সাথে আল্লাহর দরবারে শুকরিয়া জানায়। রাবেয়া নাতিকে নিয়ে বাহিরে আসে। শিমুলের কোলে দিয়ে বলে, আব্বা, তোর মতোই হয়েছে তোর আব্বা। শিমুল ছেলেকে কোলে নিয়ে চোখ ভরে দেখে। সে তার বুকে কেমন কাঁপুনি টের পাচ্ছে। বুকের কাছে যায়। পুষ্প হাসি মুখে শিমুলকে দেখে। শিমুল কি বলবে ভাষা খুঁজে পায় না। মেয়েটা এতটা কষ্ট সহ্য করার পর এখন এই বাবু দেখে কেমন হাসছে, এটাই বুঝি না। শিমুল আস্তে করে বলল, তোর কাছে সারা জীবন ঋণী রে বউ। আমারে বাবা বানাই দিলি, ধন্যবাদ দিলে কি পোষাবে? আমাকেও তো মা বানিয়ে দিলে, এত সুখ দাও কেন আমাকে? শিমুল বাবুর ছোট ছোট হাতগুলো ধরে। পুষ্প শিমুলের চোখের কিনারায় চিকচিক করা পানির কোনা দেখে বলল, কাঁদো কেন? তোমার চোখের পানি দেখবো বলে কি এত কষ্ট সহ্য করলাম? শিমুল কথা বলতে পারে না। বাবুর ছোট্ট হাত তার চোখে রেখে চোখের পানি আড়াল করার চেষ্টা করে। এই সুখের মুহূর্ত দেখে পুষ্পের চোখে সুখের কান্না আসে। আহা, সুখের মুহূর্ত এত সুন্দর কেন? মা হয় এত সুখের কেন? প্রিয় পুরুষের বাবা রূপে দেখা আনন্দের কেন? এত এত কেন? উত্তর পুষ্পের জানা নেই, আর না আছে কোনো কিছু। আর না সে জানতে চায়। কিছু প্রশ্নের উত্তর অজানাই সুন্দর, অজানাই ভালো লাগে। এখন আপনাদের সামনে ওনার মূল্যবান বক্তব্য রাখবে আমাদের জেলা বর্তমান প্রশাসন ক্যাডারের সবচেয়ে বড় কথা। উনি হচ্ছে আমাদের অনন্তপুর গ্রামের কৃতি সন্তান ম্যাম পুষ্প শেখ। আশেপাশে সবার করতালিতে বিশাল সাময়িকা মুখরিত হয়ে ওঠে। সবাই উৎসুক দৃষ্টিতে পুষ্পকে দেখছে। সে এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের পাশে বেশ শালীনভাবে পরিপাটি হয়ে বসে আছে। তার মুখে আলতো হাসি বিরাজমান। মাথা ঘুরিয়ে সে এমপির দিকে তাকায়। উনি স্নেহভরা দৃষ্টিতে পুষ্পকে দেখছে। পুষ্পর মনে পড়ে যায় তার শ্বশুর শওকত হাওলাদারের ক্ষমতার লোভে এই এমপির ভাগ্নির সাথেই তার স্বামী শিমুলকে বিয়ে করাতে কত কাহিনী না করেছিল। আল্লাহর ইচ্ছায় আজকে সে এমপির পাশে স্বয়ং বসে আছে পুষ্প মাথা সোজা করে সামনের সারিতে বসা তার স্বামীর দিকে তাকায়। শিমুলের চেহারায় আলোর ঝলকানি ঝিকমিক করছে, মুখে গর্বিত হাসি। পুষ্পের বুকের কোমরত ব্যথা হচ্ছে। এই ব্যথা নিশ্চয়ই সুখের ব্যথা। প্রিয় অর্ধাঙ্গিনীর এমন জয়ী বেশে দেখতে কার না ভালো লাগে? সে তো তার পুষ্পকে এমনভাবে দেখতে চেয়েছিল। দুজনে কঠোর পরিশ্রম করে নিষ্ঠাই যেন তাদের এই সুখে নদীতে এনে ফেলেছে। তাদের দুজনের কষ্ট হয়েছে, কিন্তু জয়ের কাছে কষ্টটা নিহাত তুচ্ছ। পুষ্প তার কথা রেখেছে। ঠিক অফিসার হয়ে শিমুলের মাথায় মুকুট হয়েছে। সবাইকে দেখিয়ে দিয়েছে একটা মেয়ে বিয়ে হলেই তার সব শেষ না। নিজের চেষ্টা থাকলে বিয়ের পরেও সব পূরণ করা যায়, জয় হওয়া সম্ভব, যা কিনা পুষ্প করে দেখিয়েছে। শিমুল আনমনে তার বুকে হাত রাখে। বুকটা কাঁপছে, হৃদয় যেন তাকে বলতে ইচ্ছে করছে। ফুল কথা রেখেছে। পুষ্প তাকাতেই ইশারায় ব্যক্ত হতে বলল। পুষ্প তার 8 বছরের সন্তান শুভ্রর দিকে তাকায়।
শুভ্রবের মুখে হাসি। তার মা তো সম্মানিত মানুষ, মুখে হাসি না এনে পারে নাকি? উনার পাশে শওকত হাওলাদার, মজিব হাওলাদার, পেশকারা রাবেয়া, পলাশনিধি, মিজান শেখ, রোকসানা, মুন্নি, মুন্নির বর সাজ্জাদ বসে আছে। সবার মুখে হাসি। পুষ্প এক নজরে সবাইকে দেখে। এই মানুষগুলোর দিকে তাকালেই বিষাক্ত অতীতের কথা মনে পড়ে যায়। সে সবসময় অবহেলার পাত্রী হলেও আজকে সে সবার মাথার তাজ। এখন চারদিকে পুষ্পর গুণগানে হৈ হৈ রব। কি সম্মান! পুষ্প বেশ মনোযোগ দিয়ে সবার মুখের দিকে তাকায়, মুখের ভঙ্গিমা পর্যবেক্ষণ করে। এখন চারদিকে পুষ্পের গুণগান রয়েছে। পুষ্পর বেশ মনোযোগ দিয়ে সবার মুখের ভঙ্গিমা পর্যবেক্ষণ করছে। যেন শওকত হাওলাদার পুষ্পের অবহেলায় বউ করতে চায়নি। বিয়ের পর সারাক্ষণ তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। নিজের মন মতো বিয়ে করতে পারেনি বলে বিয়ের পরে কথায় কথায় অপমান করেছে। তার আব্বা আম্মাকে কত কথা শুনিয়েছে। সেই শওকত হাওলাদার আজকে পুষ্পকে কিছু বলতে 10 বার ভাবে। চেয়ারম্যান পদ থেকে বাদ পড়েছে সে কবেই। এখন তার অহংকার হলো পুষ্প। সোনামুখ করে সবাইকে পুষ্পের গুণগান শোনায়। পুষ্প গলা পরিষ্কার করে সবাইকে সালাম দেয়। উৎসুক জনতা বিনা আদেশে পিনপত নীরবতা পালন করছে। এত বড় অফিসার কথা বলছে বলেই তো এত সম্মান। পুষ্পর মাঝে নেই কোনো ছেলে মানুষই, নেই কোনো চঞ্চলতা। পরিপূর্ণ নারীতে পরিণত একজন বিচক্ষণ অফিসারের ভূমিকা পালন করছে সদা সে প্রস্তুত। এই এত এত মানুষের সামনে কথা বলতে তার বিন্দুমাত্র সংকোচ হচ্ছে না। বেশ সাবলীলভাবেই সে তার কথা শুরু করে। আপনারা অনেকেই হয়তো আমাকে চেনেন, আর চেনারই কথা। আমি তো এলাকারই মেয়ে। সবাই আমার সফলতার গল্প শুনতে চান। আমি আমার সফলতার গল্প বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আসলে আমার কষ্টের চেয়ে সুখের কথা বলতে বেশি ভালোবাসি। সফল শব্দটা যেমন আকারিকা ছাড়াই খুব সহজে উচ্চারণ করা যায়, কিন্তু সফল শব্দটা নিজের করে নিতে অক্লান্ত পরিশ্রম, এর পেছনে হাজারো তিক্ত অভিজ্ঞতা, সাধনা, কষ্ট। আমাদের সফলতার পেছনের এই গল্পটা এমন একটি গল্প আছে, তবে আমি আপনাদের সেই গল্পটা বলবো না, কারণ আমি আমার জীবনের ওপর খুব বেশি কৃতজ্ঞ। যারা আমাদেরকে হোঁচট খাইয়েছে, আমাকে আঘাত দিয়েছে, আমাকে কাগজের মতো মুড়ে ফেলেছে, ওনারা যদি এগুলো না করতো আমি হয়তো সাধারণ মেয়ে পুষ্প হয়েই থেকে যেতাম। ওনারাই তো আমাকে অফিসার বানাতে অগ্রসর হয়েছে, মস্তিষ্কে সুপ্ত ভাবনা জাগিয়ে দিয়েছে, আমাকে ভেঙে চুরে বারবার তৈরি করতে প্রতিজ্ঞ করেছে। আমার হাজবেন্ড, সে আমার হাজবেন্ড না, সে আমার হিরো, আমার আইডল। আমার সফলতার পেছনে সব অবদান, অপরিসীম ক্লান্ত পরিশ্রম সব ওনার কথাই যদি বলা শুরু করি তাহলে কম হয়ে যাবে। সে যদি আমার দিকে তার হাত বাড়িয়ে না রাখতো তাহলে আজকেই পুষ্প এই আসনে বসে কথা বলার যোগ্যতা অর্জন করতে পারতো না। এই সফলতার জীবন আমার সৌভাগ্য, তেমনি শিমুলের মতো কাউকে পাওয়া আমার পরম সৌভাগ্য। আরও নানান কথার মধ্য দিয়ে পুষ্প তার মন্তব্য শেষ করে। অনুষ্ঠান শেষে এমপি অন্তরা পুষ্পকে বারবার ম্যাম ম্যাম বলে বলছে। সসম্মানে এগিয়ে নিয়ে যাচ্ছে। শিমুলের বুকটা গর্বে ভরে উঠছে। সেই অন্তরা এমপি ইউসুফ আব্দুল হারুনের ভাগ্নি, যার সাথে তার আব্বা বিয়ে ঠিক করার জন্য জোর করেছিল। সেই মেয়ে এসিপি হয়েছে। এই নিয়ে তাকে পুষ্প কাউকে কম কথা শোনায়নি। আর আজকে এই মেয়ে পুষ্পকে সম্মানের চোখে দেখছে। শিমুলের চিৎকার করে বলতে ইচ্ছে করছে, শুনছো পৃথিবী, আমার পুষ্প পেরেছে। আমার পুষ্প অফিসার হয়ে তার কথা রেখেছে, আমার মাথা উঁচু করে দিয়েছে, সবাইকে আঙ্গুল তুলিয়ে দেখিয়ে দিয়েছে আমার পুষ্প কারো থেকে কম না। মানুষের উদ্দেশ্য করে বলা উনারা সবাই বুঝতে পেরেছে, কিন্তু চেহারা নেই কারো কোনো রাগ, নেই কোনো ক্ষোভ। সবাই পুষ্পর দিকে তাকিয়ে আছে। হারুনও বিস্ময়ভাবে তাকিয়েছিল তার দিকে। কি দারুণ ভঙ্গিমায় হাসে। আসলে সব হলো টাকার খেলা। আগে টাকা ছিল না, সবাই তুচ্ছ চোখে দেখেছে, আর এখন টাকা আছে, তাই তার বলা বিষাক্ত কথাগুলো মধুর শরবতের মতোই লাগছে সকলের কাছে। পুষ্প আজকাল বেশ বুঝতে পারে যে জীবনে ভালো থাকতে গেলে টাকাই সব। তোমার টাকা থাকলে তুমি সবার মন জুগিয়ে চলতে পারবে, যেই না কাউকে আর কিছু বলতে হবে না, তখনই তুমি খারাপ দুনিয়ায় বিশ্রী কথাগুলোর প্রাপ্য হবে। যখন তোমার টাকা থাকবে না, মাঝে মধ্যে পুষ্পর ইচ্ছে করে সবাইকে কটু কথা শোনাতে, কিন্তু মন বলে কুকুরের পায়ে কামড় দিলে নোংরা লাগানো ভালো কাজ না। সে সবার সাথে খারাপ আচরণ করেছে বিধায় আমরা কি তার সাথে খারাপ আচরণ করব? না, কখনোই না।
বিষাক্ত সাপের চোখে মধুর আনাগোনা চেয়ে বড্ড বেমানান। তবে আমরা বাঙালি, আমরা সব পারি। যাকে পড়ালেখা বন্ধ করার জন্য ঝগড়া স্বামী সমেত বের করে দেওয়া হয়েছিল, আজ তাকে রানীর মর্যাদা দেওয়া হয়। পুষ্পর প্রতি সবারই স্নেহপূর্ণ চাহনি। আহা কি স্নেহ! বাড়িতে আসার পরে পেশকারা গদগদ গলায় পুষ্পর গুণগান করে। পুষ্প সোফায় বসে শুভ্রকে কিছু বলছে। পেশকার আজকাল লাঠি ছাড়া চলাচল করতে পারে না। শুধু লাঠি কেন, যাকে ছাড়া তার এক মুহূর্ত চলতো না সে হচ্ছে রাবেয়া। রাবেয়াকে ছাড়া পেশকারা কিছুই করতে পারে না। সারা জীবন আসমা করে পেশকারা রাবেয়াকে ভীষণ কষ্ট দিয়েছে। সবকিছুই মেয়ের জন্য প্রাধান্য দিয়েছিল রাবেয়া, একটু সম্মানও দেয়নি কোনো কালে বউকে। পেশকারা নিজের মেয়েকে না ভেবে অন্য বাড়ির মেয়েকে ভাবতে পারতো না। তবে ভালো মন্দ মেয়ের জন্য বরাদ্দ রেখেছিল, রাবেয়ার জন্য উচ্ছিষ্ট রেখেছিল সবকিছু। পেশকারা ভেবেছিল শেষ বয়সে তার মেয়ে তাকে দেখবে, এত আদর যত্ন করে মেয়েকে বড় করেছে, এতটুকু আশা তো করাই যায়। কিন্তু ওনার ধারণা ভুল প্রমাণিত হলো। যখন উনি অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন, ওটার শক্তি ছিল না, বিছানায় মলমূত্র ত্যাগ করতেন, তখন ওনার তেজ সামান্য কমেনি। আসমাকে আসতে বললে সে কিন্তু এই অবস্থায় মায়ের সেবা করতে নারাজ। মায়ের মুখের ওপর সোজাসাপটা বলে দিল, আম্মা, আমারও তো নিজের সংসার আছে, আমি সব ফেলে তোমার গুমট সাফ করলে চলবে? কাজের মেয়েরা এখানেও। পেশকার আসমার মুখে থমথম খেয়ে যায় এই কথা শুনে। অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে মেয়ের দিকে। এই দুর্দিনে মেয়ের মুখে এমন কথা আশা করেনি। সারা জীবন মেয়েকে ভালোবেসে সব করেছে, আর এখন এই মেয়ে সব কি বলে? পেশকারও হয়তো ভুলে গিয়েছিল যে বৃদ্ধ বয়সে মেয়ে না, ছেলের বউরাই হাতের কাছে থাকে। পরের মেয়েকে নিজের মেয়ে মনে করে একবার জায়গা করে দিলে তারা নিজের মায়ের থেকে শাশুড়িকে বেশি আদর সম্মান ভালোবাসা দেয়। পেশকারা অসহায় অবস্থায় রাবেয়ার চোখে উনি মানুষ কেন, জানোয়ার না যে মুখ ফিরিয়ে নিবেন। উনি ঠিকই সেবা করলেন পেশকারার। অনুতপ্ত রাবেয়ার পা ধরে ক্ষমা চাইলেন তিনি। এমন কাজে রাবেয়া হতভম্ব হয়। পেশকারা কেঁদে কেঁদে ঘর ভর্তি মানুষের সামনে সমস্ত দোষ স্বীকার করে, বারবার কার্যরা ক্ষমা চায়। রাবেয়া উনার কাজে কেঁদে দেয়, সব দোষ ভুলে শাশুড়ির জন্য সেবায় নিয়োজিত হয়। পেশকারা বলল, পুষ্প বোন। পুষ্প মাথা ঘুরিয়ে তাকায়। ইদানিং পেশকারা তাকে বোন ছাড়া ডাকে না। এই মহিলা তাকে কত কষ্ট দিয়েছিল তা ভুলবার নয়। ওনাকে দেখলেই এমন মনে পড়ে যায়। কথায় আছে না, সময়ে চলে যায় কিন্তু সেই সময়ের স্মৃতিগুলো মানুষের মনে রয়ে যায়। মানুষের থেকে পাওয়া আঘাতগুলো মনে থেকে যায় ক্ষতের মতো। পুষ্প তাকানোতে পেশকারা বলল, এমপি কি কইল বোন? তেমন কিছু না, রাজনৈতিক আলাপ। পেশকারার মাথা নেড়ে বুঝবার ভঙ্গিমা করে। পুষ্প বলল, সুইটির কি খবর? পেশকারা উদাস চোখে তাকায়। সুইটির এই নিয়ে 5টা বিয়ে হয়েছে, কিন্তু কোনো ঘরে বেশি দিন টিকতে পারে নাই, আবার বিয়া দেখতেছে। পুষ্প হাসে, আপনার গুণবতী নাতনি ছিল না বুবু, তার এই হাল মানা যায় না। পুষ্পের সাথে ঘরের বাকি সবাই হাসে। আসলেই সুইটির মুখ চলে বেশি, তাই তো মুখের ওপর তালাক পড়ে যায়। পুষ্পের কথায় পেশকারা বলে, যাজ্ঞা, আমি আর ওরারে নিয়ে মাথা ঘামাই না, যার যার কপাল। দুপুরে খাবার টেবিলে হরেক রকম তরকারি, সবাই পুষ্পকে খাওয়ানোর জন্য ব্যস্ত। পুষ্প চুপচাপ সবার কর্মকাণ্ড দেখে। গরুর মাংস, খাসির মাংস, হরেক রকমের তরকারি টেবিলে শোভা পাচ্ছে। এই গরুর মাংস দেখলেই পুষ্পের চোখে পানি চলে আসে। দৃশ্যে ভেসে ওঠে অনেক বছর আগে সেই দৃশ্য। আহা, মানুষের ভাগ্য কত পরিবর্তনশীল। এই পরিবর্তনের জন্য দরকার ছিল চেষ্টা, জেদ, কঠোর পরিশ্রম। পরিশ্রম ছাড়া জীবনে সফলতা আনা খুব কঠিন। বিকালে পুষ্প তার বাবার বাড়ি যায়। এখানে তারা শিমুলের খ্যাতি যত্ন বেড়ে গেছে। আজকাল মনির থেকে পুষ্পের কদর বেশি। মনির স্বামী যা সম্পদ আছে তা কেনার ক্ষমতা আছে পুষ্পের। কথাটা শুনলে অবাক লাগলেও সত্যি। পুষ্প আর শিমুলকে তাদের বাসায় নেওয়ার কি চেষ্টা? পুষ্প যাবে না। যাদের মন মানসিকতা এত নিচু তাদের বাসায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আজকে টাকা আছে বলে সবাই সম্মান দিচ্ছে, কিন্তু যখন টাকা ছিল না তখন কত দূরছাই করেছিল। কেন যাদের টাকা নেই তারা কি মানুষ না? টাকা কি জীবনের সব? মানুষ কেন এমন? এই দুনিয়ায় টাকার কেন এত কদর? পলাশের ভার্সিটি থেকে সিলেটে বনভোজনে যায়। পলাশ সিদ্ধান্ত নেয় শেয়ার নিধি, সৌরভ আর সোহাকে নিয়ে ঘুরতে যাবে। শিমুল সিদ্ধান্ত নেয় তারাও সাজেক যাবে। সাজেকে মেঘে উড়ে যাবে সে তার পুষ্পরানীকে নিয়ে। মেঘের উড়াউড়ি দেখবে।
যেই ভাবা সেই কাজ। শুভ্রবকে পলাশ আর নিধি রেখে গেছে, রিধির কাছে রেখে গেছে। 2-4 দিনের ট্যুরে চলে যাবে। শুভ্র এত ঝড়ধার ছেলে বাবা মা চলে যাওয়াতে একটু মন খারাপ করেনি। পুষ্প আর শিমুল সারা রাস্তা গল্প করে কাটায়। পৌঁছে পুষ্প বারান্দায় যায়। খোলা আকাশের দিকে তাকিয়ে শুভ্রবকে খুব মিস করে। সে শুভ্রবকে ফোন করে। হ্যালো মা। শুভ্রবের মা ডাক শুনে পুষ্পের মনটা ঠান্ডা লাগে। কি করো বাবা? মা, আমরা জাফলং থেকে হোটেলে ফিরেছি। তোমরা কি করো? আমরা মাত্র পৌঁছালাম। শুভ্রব হেসে বলল, আমাকে মিস করছো তাই না আম্মু? পুষ্প হাসে। ছেলের একদম শিমুলের মতোই বুঝদার। কিভাবে যেন পুষ্পের মনের কথাগুলো বুঝে যায়। হ্যাঁ বাবা, এত সুন্দর জায়গায় তোমাকে মিস করবো না? শুভ্র বেশ বড়দের মতোই বলল, আচ্ছা সিলেটও খুব সুন্দর মা, আমি তোমাদের খুব মিস করছি। আমাকে নিয়ে ভেবো না, বাবাকে টাইম দাও। বাবা লাভ ইউ। পুষ্প মুস্কি হাসে। বাবা লাভ ইউ শুভ্র। জানি মা। পুষ্প মাথা ঘুরিয়ে শিমুলকে দেখতে পায়। তারপর শুভ্রর সাথে আরেকটু কথা বলে ফোনটা রেখে দেয়। শিমুলের দিকে ফিরে বলে, শুভ্রকে মিস করছো? শুভ্রকে মিস করছি। আমিও। পুষ্প মন খারাপ করে বলল, নিয়ে আসলে ভালো হতো। পুষ্প, স্বামী স্ত্রীর আলাদা সময় কাটানো দরকার আছে, এতে করে দুজনের মন ভালো থাকে। সারাক্ষণই সংসার, বাচ্চা, চাকরি নিয়ে থাকলে মন নষ্ট হয়। জীবনের প্রতি অনীহা আসে, প্রিয়জনের প্রতি বিরক্ত আসে। মাত্র 4 দিনই তো, আমরা 2 পাখির মতো উড়ি। দুজনে একটু সময় দেই। আরেকবার শুভ্রকে নিয়ে আসব, কেমন? পুষ্প মাথা নাড়ে। সব ব্যাপারে শিমুল তো সুন্দর করে বোঝায় যে না বুঝে উপায় নেই। শিমুলের কাছে সবসময় পজিটিভ কথা থাকবে, এটাই পুষ্পর শক্তি। শিমুল তাকে কখনো ভেঙে পড়তে দেয় না। শিমুল পেছন থেকে পুষ্পকে জড়িয়ে ধরে, ঘাড়ে মুখ গুজে নেয়, আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়ে বলল, কেমন লাগছে পাখি? পুষ্প বিগলিত হাসে। বিয়ের এত বছর পরে শিমুল বিন্দু পরিমাণও পাল্টায়নি। সেই প্রথমের মতোই পাগল প্রেমিকটি রয়ে গেছে। এই পাগলামি অবুঝপনাগুলোই তো পুষ্পের অমূল্য সুখ দেয়। এই সুখটা চাইলেই টাকা দিয়ে কেনা যায় না, অসম্ভব। এই সুখ কেবলমাত্র শিমুলের পাগলামি ভরা ভালোবাসায় খুঁজে পাওয়া যায়। শিমুল তার জন্য পাগলামি করে না, তখন তার কি যে ভালো লাগে। শিমুলের সান্নিধ্যে এসে পুষ্প নিজের বয়স ভুলে যায়। আহ্লাদি পাখি হয়ে পাথর কুঠি বুকে নিজেকে বিলিয়ে দেয়। শিমুল পুষ্পের মাথায় চুমু দেয়। পুষ্প নিজের শিমুলের প্রশস্ত বুকে হেলিয়ে দিয়ে বলল, সুন্দর, কত সুন্দর, প্রেমে পড়ার মতোই সুন্দর। শিমুল ভুরু কুঁচকে বলল, শিমুল থাকতে সাজেকের প্রেমে পড়লে কেমন করে হবে? শিমুল কি পূরণ হয়ে গেছে? পুষ্প ফিরে শিমুলের গলা জড়িয়ে ধরে, পায়ের পাতা উঁচু করে শিমুলের নাকের সাথে নিজের নাক আলতো করে ধাক্কা দিয়ে বলল, আমি প্রকৃতির প্রেমে পড়েছি সাহেব। আপনার কি হিংসা হচ্ছে? হ্যাঁ, ছেলেরা তার বউয়ের মুখে শুধু তার মুগ্ধতাই শুনতে পছন্দ করে, তাই হ্যাঁ, আমি তোমার মুগ্ধতাই সারাক্ষণ মুগ্ধ। শিমুল পুষ্পের কোমর জড়িয়ে ধরে মাঝখানে কিঞ্চিৎ দূরত্ব ঘুচিয়ে নিয়ে পুষ্পকে বলল, আমিও তোমাতে মুগ্ধ, বারবার প্রেমে পড়তে চাই। এই চোখে আমার সর্বনাশ দেখতে চাই আরও অজস্র বছর। পুষ্প শিমুলের সহজ সাবলীল কথা শুনেও স্থির অবস্থায় শিমুল পুষ্পের কাছে নিজের বইয়ের মতোই খুলে দিয়েছে। বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে এইভাবে নিজেকে প্রকাশ করতে। পুষ্প মুগ্ধ চোখে তাকিয়ে বলল, তুমি কম বেশি প্রেমিক। শিমুল ঠোঁট প্রশস্ত হয়। আপনার প্রেমিক আপনার জন্য রুমে কিছু রেখে এসেছে, গিয়ে দেখুন। দেখে পাগল প্রেমিকের তৃষ্ণার্ত মন ঠান্ডা করুন রানী সাহেবা। পুষ্প মাথা নাচিয়ে রুমে যায়, রিসোর্ট থেকে বেরিয়ে যায়। পুষ্প রুমে গিয়ে বিছানায় এসে লাল শাড়ি পায়, লাল চুড়ি, শার্ট, হাতা কালো রঙের ব্লাউজ, শর্ট, কালো টিপ, সাথে একটা চিরকুট। পুষ্প উত্তেজিত সাথে চিরকুটটি হাতে নেয়। প্রথম প্রেমে পড়ার মতো শিহরণ সারা গায়ে ছড়িয়ে যাচ্ছে। চোখের তারায় চাঁদের ঝিকিমিকি উজ্জ্বলতা নিয়ে চিরকুটে চোখ রাখে। প্রণয়িনী, আমার প্রণয়ের মাতাল বাতাসে কি তোমাকে ছুতে যায়? ঠিক আগের মতো। আমি জানি এত বছরের সংসারে এসব বলা খুবই ছেলে মানুষই, কিন্তু আমার যে পাগল প্রেমিক রূপে থাকতে বেশি ভালো লাগে। ক্ষণে ক্ষণে তোমার প্রেমে পড়তে ইচ্ছে করে। লাল নীল বিষ ব্যথায় তোমাকে বিষাক্ত করে দিতে খুব ইচ্ছে করে।
তুমি কি বিষাক্ত হতে চাও? লাল শাড়ি দিয়েছি সোনা, শিমুল ফুলের মতোই আজকে লাল হয়ে যাও। ফুলের মতোই রাঙানোর দায়িত্ব না হয় আমি নিলাম। কি শিমুল ফুল সাজবে? সন্ধ্যা পেরিয়ে রাত, চারদিকে ঝিঝি পোকার ডাক। শিমুল আস্তে করে দরজা ঠেলে রুমে আসে। ইচ্ছে করছে পুষ্পকে তৈরি হতে সময় দিয়েছে, তা সে একটু দেরি করে এলো। রুমে এসে পুষ্পের মুখোমুখি হয়। পুষ্প শিমুলের সামনে এসে লজ্জা পায়। এত বছর পরেও লজ্জা পাওয়াটা বেমানান হলেও লজ্জা পেয়েছে। শিমুল মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে। লাল শাড়িতে পুষ্পকে যেন একটি ফুলের মতোই লাগছে, এত সুন্দর লাগছে। ও মাই গড, আমার হার্ট ফার্স্ট বন্ধ হয়ে যাচ্ছে। পুষ্প লজ্জা লজ্জা চোখে শিমুলের গভীর চোখের দিকে চোখ রাখে। শিমুল ফুলের মতোই সেজেছি, হয়েছে না? শিমুল মনোমুগ্ধকর মনোযোগ নিয়ে দেখছে। আস্তে করে তার পুরো ঠোঁটের ভাঁজে নিজের লাল ঠোঁট গুঁজে দিয়ে আলগোস্তে ছুঁয়ে দেয়। দোহনের ঠোঁট শরীর কেঁপে ওঠে। শিমুল বলিষ্ঠ হাতে কোমরটা আঁকড়ে ধরে নিজের কাছে নিয়ে আসে। আর একটু লাল আভা মেখে দেই, শিমুল রানীর রূপে আবির্ভাব করে দেয়। আজকে নতুন করে আবারও শিমুল ফুল ফোটাই। পুষ্পের কথা বলে না। বিবশ চোখে শিমুলের কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে ঝড়ো হওয়ার তালে শ্বাস নেয়। শিমুল এমন আবেদনময়ী আহ্বান নিজেকে সামলানোর ক্ষমতা নেই তার। চোখের পলকে বুঝে দেয় লাল আভা গায়ে মাখতে চায়। শিমুল মুচকি হাসে। এই নারীতে তার সর্বসুখ, দেহের প্রতিভা যে যেন সুখের হাতছানি। এত বছরেও যেন পুরনো হয় না তার। আসলে শিমুলের পুরনো হাতে দেও না, নিজের মনের মতো পুষ্পকে নিজের কাছে উপস্থাপন করতে ভালোবাসে। দেহ মনে নতুনত্ব আনার চেষ্টা করে। সাজেকে ছোট রুমে ভালোবাসা টিপটাপ বৃষ্টি পড়ছে, একে অপরের মাঝে ডুবে যেতে থাকে। আর কি পুষ্প শিমুলের বুকে মাথা রেখে শুয়ে আছে। শিমুল শক্ত করে পুষ্পকে জড়িয়ে নিয়ে ফিসফিস করে বলল, তুমি আমার ফুল, আমার একান্ত ব্যক্তিগত শিমুল ফুল। পুষ্প শিমুলের লোমশ বুকে নাক ঘষে। তার জীবনের সবচেয়ে বড় পাওয়া শিমুল। তার জীবনে শিমুলকে বাছাই করার সিদ্ধান্ত মোটেও ভুল ছিল না। শিমুল আদরে আবেরে বিড়ালের মতো বুকের মাঝে টেনে নেয় তার ফুলকে। আমার শিমুল রাজা, আমার নেতা। বাধা বিপত্তি, অভাব কষ্ট সব জয় করে দুজন মানুষ এক অভয়ে জয়কে জীবন যুদ্ধে সফল হয়, তখন পৃথিবী আসলেই সুন্দর। আমাদের চারপাশে মানুষটা যদি সত্যিকারের ভালোবাসার মানুষ হয়, তাহলে পৃথিবীতে কোনো বাধার পথ রুক্ষ হয়ে থাকতে পারে না। সব বাধা আঙ্গুল উঁচিয়ে দেখিয়ে দেওয়া যায়। দেখো, আমরা এখন একজন আছে যে থাকলে আমি সব পারি। তেমনি পুষ্পের শিমুল আছে। সব ঝড় পেরিয়ে দুজনেই সুখী। আমরা সবাই এমন কাউকে আশা করি যার দিকে তাকিয়ে নিজেকে সুখী ভাবা যায়, যে পাশে থাকলে সব বাধা অতিক্রম করা যায় সাহসের সাথে। আমরা সবাই এমন মানুষ খুঁজি, নিজেকে এমন কারোর কাছে সঁপে দিতে চাই, শিমুলের মতো নিজের করে তার শিমুল ফুলকে জয় করে নিতে চাই। ভালো থাকুক পৃথিবীর সকল শিমুল পুষ্প। পৃথিবীর সকল মানুষ তাদের মতোই জয় করে নিক পৃথিবীর মানুষকে, যাকে দেখে শান্তি লাগে, মন ভরে। এই পর্যন্তই ছিল শিমুল ফুল গল্পটা আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে। আমরা যতগুলো গল্প বা উপন্যাস পড়ি, তার মধ্যে বেশিরভাগই দেখা যায় যে লেখিকারা এমন কিছু প্লট দেয় বা থাকে, মানে যেটার সাথে আমাদের বাস্তবে তেমন মিল নাই। আসলে দুনিয়াটা এমন না। তো যদি সুখ হইতো তাহলে জীবনটা আসলে সুন্দর হইতো। মানুষ যতটুকু যেভাবে চায় সেভাবে সব কিছু আসলে পাওয়া যায় না, যেটা আসলে শিমুল ফুল গল্পটা পড়লে বোঝা যায়। শিমুল ফুল গল্পটা আসলে এমন একটি গল্প যেটা একদম সম্পূর্ণ বাস্তবধর্মী। আসলে টাকা ছাড়া দুনিয়াতে কোনো কিছুই সম্ভব না। আর ভালোবাসা, সেটা পাওয়াটাও বিলাসিতা। যদি জীবনসঙ্গী ভালো না হয় তাহলে তো সেই মেয়েটার জীবনই শেষ। সেটা আর শ্বশুরবাড়ির যে মানুষের ব্যবহারগুলো, এটাও আসলে বাস্তব। যে মেয়ের বাবার থেকে স্বামীদের অবস্থা ভালো, সেই মেয়েরাই জানে আসলে শ্বশুরবাড়ির জিনিসটা কি। হয়তো বা 2-1 পরিবারে ভালো সদস্য থাকে, বাট ম্যাক্সিমাম মানুষের ব্যবহারটা এমনই হয়। তাই আমার লিসেনারদের জন্য আমি একটা কথাই বলবো, যে নিজেকে সবসময় চেষ্টা করবা সবার থেকে বেশি প্রায়োরিটি দিতে। জীবনে সফল হও, আর কিছু না হোক নিজের জন্য হলেও নিজে সফল হও। মাথায় অনেক রকম অনেক কিছুই আসে, সব কিছু ভুলে সফল হও, নিজেকে প্রতিষ্ঠিত করো। এটাই যেন জীবনের লক্ষ্য হয়। আর এতদিন পর্যন্ত শিমুল ফুল গল্পটা
যারা শুনতেছিলেন তাদের সকলকে ধন্যবাদ এতদিন সাথে থাকার জন্য। আর নতুন কোনো গল্প যদি শুনতে চান, যেহেতু আমার চ্যানেলে বর্তমানে যেগুলো গল্প চলতেছে সবগুলো রানিং, 2 দিন 3 দিন পর পর লেখিকারা পর্ব দেয়, তো আমিও তো রেগুলার পর্ব দিচ্ছি না। তো যদি কোনো নতুন গল্প শুনতে চান বলবেন, আমি চেষ্টা করবো দেওয়ার।